স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। ইসরায়েলের রাজধানী সহ দেশটির বিভিন্ন স্থানে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে অন্তত 1 জন নিহত ও 63 জন আহত হয়েছে। তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার ইরানের বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলার ঘটনায় রাতে পাল্টা হামলা শুরু করে তেহরান। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে গভীর রাতে বাংকারে অবস্থান নেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় তার সঙ্গে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ছিলেন। হামলা থেকে রক্ষা পেতে বেসামরিক ইসরায়েলিদের আশ্রয় কেন্দ্রের ভেতরে থাকতে আহ্বান জানিয়েছে তারা। অন্যদিকে পাল্টা হামলা প্রতিরোধে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে তেহরান। ইরানের অভিযোগ, তাদের হামলা রুখে দিতে কয়েকটি দেশ ইসরায়েলকে সহায়তা করছে। এই অবস্থায় ইসরায়েলকে সহায়তা করা দেশগুলোকেও লক্ষ্যবস্তুতে পরিণত করার হুঁশিয়ারি দিয়েছে ইরান। এদিকে ইরানের রাজধানী তেহরানের পশ্চিমে মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন করে বোমা হামলা হয়েছে। ইরানের বিপ্লবী গার্ড কর্পস পরিচালিত ফার্স্ট নিউজ এজেন্সি নিশ্চিত করেছে যে বিমানবন্দর এলাকায় কমপক্ষে 2টি বোমা হামলা হয়েছে। বিমানবন্দরটিতে এখন আগুন জ্বলছে। ইরান ও ইসরায়েলে পাল্টাপাল্টি হামলার বিষয়ে আলোচনা করতে স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন দীপ্ত টিভির আন্তর্জাতিক ডেস্কের সহকর্মী ফজিয়া নওশিন। আমরা কথা বলবো তার সাথে। নওশিন, আপনার কাছে যেটা জানতে চাচ্ছি আমরা, ইসরায়েলের বিমান হামলার পাল্টা জবাব দিয়েছে ইরান। এখন কি অবস্থা আপনি মনে করছেন? নুজহাত, গতকালকে ইসরায়েল ইরানে হামলা চালায় এবং অতর্কিত হামলা ছিল না। বেশ কিছুদিন ধরেই আশঙ্কা করা হচ্ছিল, যেরকম যুক্তরাষ্ট্র বারবারই বলে আসছিল যে সেখানকার অবস্থা ভালো না, সেখানে হামলা হতে পারে। ওয়াশিংটন থেকে বেশ কিছু রিপোর্ট এসেছে যে ইসরায়েল হয়তো ইরানে হামলা চালাবে। ঠিক সেই সময় ইসরায়েল ইরানে হামলা চালালো গতকালকে এবং শতাধিক স্থাপনায় হামলা চালালো, বিশেষ করে পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালালো। এবং গতকালকেই কিন্তু আয়াতুল্লাহ আলী খোমেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছিলেন যে এই হামলার কড়া জবাব দেয়া হবে। এবং 24 ঘন্টা যেতে না যেতেই কিন্তু তারা ইসরায়েলে হামলা করলো এবং তারাও কিন্তু 2 শতাধিক স্থাপনায়, মানে 2 শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা করেছে। এবং এখন পর্যন্ত আমরা যেটা জেনেছি যে তেল আবিব সহ, মানে রাজধানী তেল আবিব সহ বেশ কিছু জায়গায় হামলা হয়েছে এবং হতাহত অনেক হয়েছে। 1 জন নিহতের খবর আমরা পেয়েছি, 2 জনের অবস্থা আশঙ্কাজনক এবং 70-এর বেশি মানুষ আহত হয়েছে এবং আরও আহত হয়েছে কিনা সে বিষয়ে এখনো নিশ্চিত করে ইসরায়েল থেকে কিছু জানানো হয়নি, কারণ অনেক স্থাপনা ধ্বংস হয়ে গেছে, 9টি ভবন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তো ধারণা করা হচ্ছে যে হতাহত আরও বাড়বে। এবং হামলা করে কিন্তু ইরান থেমে নেই। ইরান বলছে যে তারা হামলার পাল্টা জবাব দিচ্ছে এবং পরবর্তী তারা কি পদক্ষেপ নেবে এটাও কিন্তু এখনও তারা বলেনি। আর ইসরায়েলও কালকের হামলার পরে কিছুক্ষণ থেমে থাকলেও ইরানের পাল্টা হামলার পর কিন্তু ইতিমধ্যে তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা করে ফেলেছে। তো পাল্টাপাল্টি হামলা কিন্তু চলছে এবং এখনও বোঝা যাচ্ছে না যে এটা কোন দিকে যাচ্ছে। এবং 2 দেশই পারমাণবিক শক্তিধর, তো তারা আসলে যখন যুদ্ধে লিপ্ত হয়ে যায় তখন আসলে বলা যাচ্ছে না যে উত্তেজনার মধ্যে তারা কি করে বসতে পারে, এবং এটা নিয়েই পুরো বিশ্ববাসী এখন চিন্তিত। নওশিন, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম যে যুক্তরাষ্ট্র এই বিষয়ে কি বলছে এবং মধ্যপ্রাচ্যের সার্বিক অবস্থা কোন দিকে যাচ্ছে বলে আপনি মনে করেন? নুজহাত, মধ্যপ্রাচ্যের অবস্থা কিন্তু বেশ কয়েক বছর ধরেই উত্তেজনাপূর্ণ। যেরকম গাজায় হামলা তো গত 2 বছর ধরে, 2 বছরের বেশি চলছে। লেবাননে হামলা করলো, এখন আবার ইরান জড়িয়ে গেল। তো মোটামুটি মানে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আসলে কমছেই না, বরং বাড়ছে। আর যুক্তরাষ্ট্র শুরু থেকেই এই হামলার বিষয়ে স্পেসিফিক যদি বলি, যে যুক্তরাষ্ট্র বারবার করে যখন থেকে ইরানের সাথে পরমাণু চুক্তির বিষয়ে তারা আলোচনা শুরু করলো, তখন থেকে তারা বলে আসছে যে হয়তো ইরানে হামলা হতে পারে, ইরানকে কেন্দ্র করে হামলা করতে পারে ইসরায়েল। এবং ঠিক গতকালকে হামলার আগেই কিন্তু যুক্তরাষ্ট্র সতর্কতা জারি করেছিল এবং মধ্য
মধ্যপ্রাচ্যের যে কয়টা দেশ ছিল, শুধুমাত্র ইরান না, কাতার, কুয়েত, এসব দেশ থেকে কিন্তু তারা তাদের নাগরিকদের, তাদের ডিপ্লোম্যাট, রাজনীতিক যত কর্মী আছে তাদের সবাইকে কিন্তু সরিয়ে নিয়েছে যে, এবং খুব জরুরি ভিত্তিতে তারা হচ্ছে গিয়ে আজকে তো শনিবার, তারা বৃহস্পতিবারই তাদের যত কূটনৈতিক ছিল সবাইকে সরিয়ে নিয়েছে। তো তারা যুক্তরাষ্ট্র শুরু থেকেই বলছে যে এখানে একটা হামলা হবে, কিন্তু ইরানের প্রস্তুতি ছিল কিরকম সেটা আসলে বোঝা যাচ্ছে না, কারণ প্রস্তুতি থাকলে নিশ্চয়ই এতটা গভীর হতো না বিষয়টা। আর অন্যদিকে জাতিসংঘ বলছে যে তারা ইরান ইসরায়েল দুই দেশকেই সংযত থাকতে বলছে। ইরান আবার বলেছে যে পুরো হামলার এই বিষয়টা ইসরায়েল ঘটিয়েছে যুক্তরাষ্ট্রের সহায়তা নিয়ে, এবং তারা কিন্তু আজকে বলেছে যে ইসরায়েলকে যে যে দেশ সহায়তা করবে তাদের টার্গেট লিস্টে তারা সেই দেশকেও রাখবে, এবং তার মানে বোঝা যাচ্ছে যে তারা যুক্তরাষ্ট্রকে মানে হুমকিটা দিয়েছে যে ইসরায়েলকে যদি তারা উস্কানি দেয় কিংবা ইসরায়েল যদি তাদের কথা মতো হামলা চালিয়ে থাকে তাহলে তাদের পরিণত ভালো হবে না। তো জিনিসটা আসলে মধ্যপ্রাচ্যের মধ্যেই থাকছে না, আরও কয়েকটি দেশ জড়িয়ে যাচ্ছে। এদিকে আবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকালকেই ইন্ডিয়া, জার্মানি এবং ফ্রান্সের প্রধানমন্ত্রীদের সঙ্গে টেলিফোনে আলাপ করেছে, এবং সেই বিষয়ে কী বিষয়ে আসলে আলাপ করেছেন এবং তাদের কাছ থেকে তিনি কোনো সহায়তা চেয়েছেন কিনা সেটাও এখনও বলা যাচ্ছে না। অন্যদিকে আবার চায়না এবং সৌদি আরব আবার এই যে ইসরায়েলের যে হামলা সেটার নিন্দা জানিয়েছে, এবং তারা বলেছে যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যদি এটা মিলিতভাবে করে থাকে তাহলে এটা খুবই খারাপ করেছে। তার মানে বোঝা যাচ্ছে যে জিনিসটার মধ্যপ্রাচ্যে সীমিত নেই, এটা পুরো বিশ্বেই ছড়িয়ে যাচ্ছে। এই পাল্টা হামলার বিষয়টা আসলে দুই দেশের সীমানার মধ্যে আর সীমিত নেই, সবাই ইনভলভ হয়ে গিয়েছে এতে। নসীন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকে তো। সব প্রস্তুতি শেষ করা গেলে রোজার আগেই জাতীয় নির্বাচন সম্ভব বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকাল লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে কথা জানান তিনি। শিগগিরই ঘোষণা করা হবে ভোটের তারিখ। দীর্ঘ বৈঠক শেষে যৌথ বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। আলোচনার বিষয়ে দুই পক্ষই সন্তুষ্টি প্রকাশ করেছে। শুক্রবার লন্ডনের সময় সকাল 8:45টায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে পার্ক লেনের হোটেল ডোরচেস্টারে পৌঁছান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সামনের সড়কে দাঁড়িয়ে থাকা নেতাকর্মীদেরকে শুভেচ্ছা জানান। হোটেলে প্রবেশের পর তারেক রহমানকে সাদরে গ্রহণ করেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় ঠিক 9টায় শুরু হয় প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পূর্ব নির্ধারিত একান্ত বৈঠক। প্রায় 1.5 ঘন্টা ধরে তারা জাতীয় নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন। তারেক রহমান এবং বৈঠকে সরকারের পক্ষে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও বিএনপির পক্ষে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অংশ নেন। পরে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের যৌথ বিবৃতি তুলে ধরেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়। প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছর এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। পরে জুলাই সনদ সংস্কার ও বিচার নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন খলিল ও আমির খসরু। ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমরা সংস্কার এবং জুলাই সনদ দুটাই করব। সকলের ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে, এবং এটা আমি নিশ্চিত এটা খুব কম সময়ের মধ্যে আমরা সেই সিদ্ধান্ত নিতে পারব। সংস্কার এবং বিচার দুই বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি কথা বলা হয়েছে, এবং আমরা মোটামুটি কনফিডেন্ট যে এই অগ্রগতি আমরা নির্বাচন আগেই দেখতে পাবো। নির্বাচনের নির্দিষ্ট তারিখ কখন ঘোষণা হতে পারে এমন প্রশ্নের জবাব দেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। নির্বাচনের সম্পর্কে আজকে যৌথ বিবৃতিতে আমরা বলে দিয়েছি দুপক্ষই, এবং নির্বাচন কমিশন আমরা আশা করব শীঘ্রই একটা
তারিখ ঘোষণা করবেন। তারেক রহমান কবে নাগাদ দেশে ফিরতে পারেন এমন প্রশ্ন করেন এক গণমাধ্যম কর্মী। তারেক রহমান সাহেব যখনই ইচ্ছা উনি দেশে ফিরে যেতে পারবেন, সুতরাং এটা সিদ্ধান্ত উনি নেবেন সময় মতো। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। আজ শেষ হচ্ছে ঈদের টানা ছুটি। কাল থেকে পুরো দমে চালু হবে অফিস, তাই রাজধানীতে ফিরছেন নগরবাসী। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হেদায়েত উল্লাহ সীমান্ত। আমরা কথা বলবো তার সাথে। সীমান্ত, রাজধানীতে ফিরে আসা মানুষের ভিড় কেমন দেখছেন এবং তাদের যাত্রা কতটা নির্বিঘ্ন হচ্ছে? নুসরাত, আপনি যেমনটি বলছিলেন যে আজকে কিন্তু যে ঈদ উল আজহার লম্বা ছুটি সেটি কিন্তু শেষ হয়েছে। আগামীকাল থেকে পুরো দমে সরকারি বেসরকারি অফিস আদালত খুলবে, যার কারণে কিন্তু প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে নগরবাসী ঢাকায় ফিরছেন। আমরা দেখেছি যে সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে যতগুলো ট্রেন এসেছে একেবারে উপচে পড়া ভিড়। আমরা দেখছি একেবারে উপচে পড়া ভিড়। তারা এই ঈদের আনন্দ ভাগাভাগি শেষে ঢাকায় ফিরছেন। তারা বলছেন যে এই ঈদের যে যাত্রাটি স্বস্তির ছিল, তবে আজকে বেশি ভিতরে যে ট্রেনের ভিতরে একেবারে উপচে পড়া ভিড়ের কারণে অনেকেই অস্বস্তি প্রকাশ করেছেন। অনেকেই মাংস নিয়ে গ্রাম থেকে আসছেন, যার কারণে একটু দুর্গন্ধ ছিল, যার কারণে কিন্তু তাদের একটু এই ব্যাপারে একটু অস্বস্তি ছিল। যদি বলা যায় ট্রেনের কোনো শিডিউল বিপর্যয় ছিল না, যার কারণে কিন্তু তারা এই ঈদ যাত্রায় ট্রেনে তারা ভালোভাবে ঢাকায় ফিরছেন। আপনি জানেন যে আগামীকাল একেবারে পুরোদমে অফিস আদালত খুলবে, যার কারণে কিন্তু তারা আজকেই শেষ ছুটি, আজকে অনেকেই ঢাকায় ফিরবেন। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে মন্ত্রণালয় সরকার থেকে বলা হয়েছে যে করোনার যে প্রাদুর্ভাব দেখা দিয়েছে, যার কারণে কিন্তু রেল স্টেশনগুলোকে যে মাস্ক পরিধান করা, যে স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে, কিন্তু সেটি কিন্তু আমরা পালন করতে দেখি নাই। তারপরেও রেল কর্তৃপক্ষ বলছেন তারা যথাসাধ্য চেষ্টা করছেন সকল যে রেল স্টেশন এবং কি সকল ট্রেনে যেন মাস্ক পরে এবং কি স্বাস্থ্য সচেতনতা তারা পালন করে। এ বিষয়ে আমরা আজকে রেল স্টেশনে এই সাবধানতা আমরা দেখিনি। যদিও সবাই প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে ঢাকায় ফিরছেন, আগামীকালকেই তারা কর্মক্ষেত্রে তারা ফিরবেন। এ ছিল আমার কাছে কমলাপুর থেকে সর্বশেষ। সীমান্ত, ধন্যবাদ আপনাকে। টাঙ্গাইলের কালীহাতীতে ঈদে মুক্তিপ্রাপ্ত তাণ্ডব সিনেমার প্রদর্শনী বন্ধের প্রতিবাদ জানিয়েছেন ছবিটির প্রযোজক, চলচ্চিত্র শিল্পী ও পরিচালকরা। এই ধরনের ঘটনা চলচ্চিত্রের জন্য হুমকি বলে মনে করছেন তারা। সম্প্রতি টাঙ্গাইলে ঈদে মুক্তিপ্রাপ্ত তাণ্ডব সিনেমার প্রদর্শনী বন্ধ করতে বাধ্য করা হয়, ছিঁড়ে ফেলা হয় ছবিটির পোস্টার। কালিহাতী উপজেলার আউলিয়াবাদে জেলা পরিষদের কমিউনিটি সেন্টার ভাড়া করে তাণ্ডব সিনেমা প্রদর্শনের ব্যবস্থা করেন স্থানীয় কয়েকজন সংস্কৃতিকর্মী। কিন্তু পার্কি ইউনিয়ন ওলামা পরিষদের ব্যানারে বিক্ষোভ ও দাবির মুখে মঙ্গলবার ছবিটির প্রদর্শনী বন্ধ করে দেন আয়োজকরা। সিনেমাটির প্রদর্শনী বন্ধ এবং এ ধরনের মবের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকে। এই ধরনের ঘটনা চলচ্চিত্রের জন্য হুমকি বলে মনে করছেন তারা। আমি এটা তীব্র প্রতিবাদ জানাই। কিছুটা তো অবশ্যই হুমকি আমি দেখছি, কিন্তু এটা সরকারিভাবে এটা প্রতিহত করতে হবে। আমি মনে করি সরকার সেটা দায়িত্বের সাথে পালন করবে। আপনি আপনার মতামত, আপনার মতাদর্শ, আপনার ইচ্ছা, আপনার অনিচ্ছা নিয়ে আপনি থাকেন, কিন্তু একটা সভ্য সমাজে অন্যের মতামতকে দাম দেওয়াটা এটা একটা ভদ্রতা। ঘটনার প্রতিবাদে তাণ্ডবের প্রযোজক বলেন, এটি মত প্রকাশ ও সংস্কৃতি চর্চার উপর বড় আঘাত। প্রডিউসার হিসেবে তো ক্ষতিগ্রস্ত অফকোর্স হচ্ছি। আমাদের সাংস্কৃতিক পরিমণ্ডলে এটা এবং সংস্কৃতিবান মানুষ যারা আছে সেটার উপরে একটা বড় আঘাত। কোনো সিনেমা সেন্সর সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র পাওয়ার পর এ ধরনের পরিস্থিতি কাঙ্ক্ষিত নয় বলে মত চলচ্চিত্র পরিচালক সমিতির এই নেতার। এবং সেন্সর সার্টিফিকেট প্রাপ্ত হয় তখন এটাতে লেখাই থাকে এটা জনসাধারণের জন্য প্রদর্শনের অনুমতি, মানে ওপেন। সেটা তো সিনেমা হলে চলেছে, ছবিটা কোনো উন্মুক্ত স্থানেও নয়। চলচ্চিত্র অঙ্গনের মানুষেরা মনে করেন সংস্কৃতি চর্চায় বাধা দিলে সমাজ পিছিয়ে পড়ে। এই ধরনের ঘটনা চলচ্চিত্র শিল্পে আতঙ্কের জন্ম দেয়। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। খেলার খবর। জুলাইতে টি-20 সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে পাকিস্তানের। এই সিরিজে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন আফ্রিদিকে ছাড়াই স্কোয়াড সাজানোর পরিকল্পনা রয়েছে দেশটির
ক্রিকেট বোর্ডের। টেস্ট ও ওয়ানডেতে এই ক্রিকেটারদের মনোযোগ বাড়াতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। আগামী সপ্তাহে সিরিজের স্কোয়াড ঘোষণা করার কথা নির্বাচকদের। কদিন আগে ঘরের মাঠে এই 3 তারকাকে ছাড়াই বাংলাদেশকে হারিয়েছে পাকিস্তান। বাংলাদেশ সিরিজে জয় পাওয়ার আগে টানা অনেকগুলো সিরিজ হেরেছে পাকিস্তান। তবে তরুণদের হাত ধরে নতুন করে স্বপ্ন দেখছে দেশটি। বাংলাদেশের পর ওয়েস্ট ইন্ডিজে টি-20 সিরিজে খেলতে যাবে পাকিস্তান। দর্শক, এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। শুরুতেই আমাদের হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক। শিরোনামে দেখতে পাচ্ছি রমজান শুরুর আগের সপ্তাহেও ভোট হতে পারে। এছাড়া রয়েছে ইরানের পরমাণু ও সামরিক স্থাপনায় ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত ৭৮। সশস্ত্র বাহিনীর প্রধানসহ ২০ সিনিয়র কমান্ডার ও ৬ পরমাণু বিজ্ঞানী নিহত। এদিকে রয়েছে দুই পক্ষের প্রতিনিধিরা বৈঠক শেষে বললেন নিশ্চয়ই সন্তুষ্ট। এরপর রয়েছে দৈনিক যুগান্তর। শিরোনাম রোজার আগেই জাতীয় নির্বাচন। লন্ডনে ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠক শেষে যৌথ বিবৃতি। এদিকে রয়েছে ইরানে ভয়ঙ্কর বিমান হামলা ইসরায়েলের। সেনাপ্রধান, IRGC প্রধান, বিমান বাহিনী প্রধান ও ৬ পরমাণু বিজ্ঞানী সহ ৭৮ জন নিহত। এদিকে রয়েছে কেটে যাবে সংকট ও আস্থার ঘাটতি, এ বিষয়ে একটি প্রতিবেদন। এরপর রয়েছে দৈনিক প্রথম আলো। শিরোনামে দেখতে পাচ্ছি ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট একমত ইউনূস ও তারেক। প্রথম আলোতে আরও রয়েছে ইসরায়েলে পাল্টা হামলা ইরানের। এছাড়া আরেকটি শিরোনামে দেখতে পাচ্ছি ইউনূস তারেকের সন্তুষ্টিতে স্বস্তি টেকসই হবে কি, এ বিষয়ে একটি অভিমত প্রকাশ পেয়েছে। দর্শক, দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ। এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সবাইকে ধন্যবাদ।